কিভাবে কি সমাধান হবে? অধীর ভাবুক স্বরে বলে। এর মধ্যে নিলয় ক্লাবে আসে, ঠাট্টা স্বরূপ বলে ওঠে। সে জিতটা আমারই হবে, চিন্তা করিস না ওদের। তুই ওদের আগ্রহ নিয়ে সব দেখতে পাবি। ওয়েট, ক্ষমতা বাড়ায় করিস না তোরা। এই ক্ষমতায় ছাড়তে হলো তো ঢাকা শহরের সবার আইডল শেওতাজ খান নাভানের। অধীর কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে নাভান গম্ভীর স্বরে বলে ওঠে। আমার ক্ষমতা দেখাতে হলে কারো নাম প্রয়োজন হয় না। আমার নামই বলে দে আমার ক্ষমতা কতটুকু। নিলয় হাসে। এই চাল তো সে দিয়েছে যাতে দুজনই নির্বাচন থেকে বাদ পড়ে, কিন্তু স্টাইলিশ নিলয় তো জানে না নাভানের চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে ওঠে নাভান। শেষ অবধি মেয়েদের সাহায্য নিতে হচ্ছে। তুই পুরুষ জাতের কলঙ্ক করে নিলয়। হেরে যাবি বলে তোর সোকল্ড কি যেন গফকে টানলি আমাদের মাঝে। নিলয়ের হাতের মুষ্টি বদ্ধ হয়ে যায়। সে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে। স্টপ, তোর মুখে আমি আমার হেরাফুলের নাম শুনতে চাই না। ওকে বাজে কথা বলবি না একদম। বাহ বাহ, বেশ উন্নত হয়েছে তোর দেখছে। একটা মেয়ের জন্য প্লে বয় নিলয় হুমকি দিচ্ছে, তাও ঢাকা শহরের ত্রাস আইডল সবার বস শেহতাজ খান নাভানকে। অধীর এবার ফাঁক দিয়ে বলে ওঠে। ভাই, এইবারের টেস্ট কি ভালো লেগেছে অনেক, তাই এত বড় কথা বলছিস? নিলয় ঠিকই ধরতে পেরেছে অধীর কি ইঙ্গিত করেছে। ওই তো তার রানিং গার্লফ্রেন্ড ন্যান্সিকে লিপকিস করার সময় অধীর দেখে ফেলে। দুষ্ট অধীর বেলুন হাতে নিয়ে ফাটিয়ে বোম ব্লাস্ট বলে চেঁচিয়ে ওঠে। বেচারা নিলয় আর তার গার্লফ্রেন্ড ন্যান্সি লাফ দিয়ে ছুটে বের হয়। ইস, সেদিন কি যে হাসি তার। বেচারাদের সেই হয়রানি করেছিল। অধীরের কথার পিষ্টে নিলয় বলে ওঠে। স্টপ, তাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সে পবিত্র ফুল। জীবনে আমি এই নারীর সংস্পর্শ ছাড়া আর কোনো নারীর দিকে তাকাবো না শপথ করেছি। আমি তার হাতটাও স্পর্শ করিনি। আবার পবিত্র ফুলের নামে বাজে কথা বললে তোদের জিব্বা টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম। বাবা নীলা চৌধুরী, 1 মাস হলো তোর গার্লফ্রেন্ডের হাতটাও ধরতে পারেনি। কি ব্যাপার, ফিলিংস কি কমে গেল নাকি? নাভানের কথায় অধীর আর সৃজন হেসে মজা নেয়। অধীর বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে। ভাই নিলয়, কলিকাতা হারবার লাগলে বলিস, আমি স্পন্সর করবো নি। এবার নিলয়ের গা জ্বলে যায় যেন। সেও ঠাট্টা সুরে বলে। তোদের মতো নাকি যে মেয়ে মানুষ দেখে ফিলিংস আসবে না? আবার তো মনে হয় তোদের 72 লাখ নেই। সুন্নতে খাতনার সময় মনে হয় বেশি কাটিং হয়েছে, তাই না? এবার অট্ট হাসিতে দুই দলের ছেলেরা হেসে ফেলে। নাভানের ভয়ে তার দলের ছেলেরা মুখ টিপে হাসে। নাভান এবার নিলয়ের কানে কানে গিয়ে বলে। ফিলিংস আছে কি নাই তা তাহলে দেখাতেই হয়। তা তোর সোকল গার্লফ্রেন্ডকে দিয়ে শুরু করবো নাকি? নিলয় যেন এবার হিংস্র হয় বেশ। নাভানের শার্টের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে। একদম ওর কাছে যাবে না। দেখ না মান, এটা রুলসের মধ্যে পড়ে না। স্যারদের ডিসিশন তুই আমার উপরে কেন চাপাচ্ছিস? আমি কি দুধ ভাত খাই নাকি যে তোর চাল আমি বুঝি না? তুই মেয়েটাকে উস্কে দিয়েছিস, তা না হলে এমন কেউ নেই এই নির্বাচনে দাঁড়াবে। আর আমার নামে বদনাম রটাচ্ছিস ওই মেয়েকে দিয়ে, যাতে আমি সবার চোখে খারাপ হই। আর ওই মেয়ের সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরা? নিলয় যেন কথা খুঁজে পেল না। জড়িয়ে ধরা এটা যে তারও পছন্দ হয়নি। যে মেয়েকে 1 মাসে হাতটা ধরতে পারেনি আর নাভানের সাথে এক দেখাতে জড়িয়ে ধরে ফেলেছে। নিলয় তাও বলে ওঠে। দেখ, আমার পছন্দের মানুষ বলে বলছি না। মেয়েটা সব দিক থেকে পারফেক্ট। রেজাল্ট, দক্ষতা, তাই স্যারদের পছন্দ হয়েছে। আমি জাস্ট সাথে ছিলাম, তাই বলে তুই আমার দোষ দিতে পারিস না। আর হেরাকে বাজে কথা বলতে পারিস না। অধীর এবার বলে ওঠে। টাকা খেয়ে মেয়েটাকে রাজি করিয়ে এখন সাধু সাজতে চাইছিস? নিলয় অবাক কণ্ঠে বলে। তোর ফালতু কথা অনেক শুনেছি। আবার হেরাফুলকে নিয়ে একটা বাজে কথা বলবি না। বলবো কি করবি তুই শুনি? নিলয় চোখ দিয়ে যেন খুন করে ফেলছে নাভানকে। দুই সুদর্শন পুরুষকে ভয়ানক লাগছে এখন। মনে হচ্ছে নীরব যুদ্ধ চলছে তাদের মধ্যে। তুই আমাদের মাঝে হেরাকে টানবি না বলে দিলাম। তোর হেরা না ফেরা তাকে তুই জড়িয়েছিস, এখন কিচ্ছু করার নাই। বাকি দ্বন্দ্ব তার সাথে হবে। তুই ভুল করছিস নবান। ওকে, তোর যেহেতু ভালোবাসার মানুষ, তাই তোকে একটা সুযোগ দিই। চল একটা বাইক রেস খেলে। তুই জিতলে আমি তোর গার্লফ্রেন্ডের থেকে দূরে সরে যাব। তাকে নিয়ে কোনো আলোচনা করব না। নির্বাচন থেকেও সরে যাব। আর আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব। তুই কিচ্ছু করতেও বলতে পারবি না। ঘটনাটা আবার পুনরাবৃত্তি করছিস না তো নাভান? পাশ থেকে সৃজন বলে ওঠে। উত্তরে নাভান বলে।
সবার সামনে নিলয় পিছুপাও হতে পারছে না। অগত্যা রাজি হতে হয় তাকে। অধীর একটা স্ট্যাম্প সামনে রেখে বলে, নে মামা, সই কর। তুই শালা গিরগিটির থেকে ভয়ঙ্কর, কখন রূপ বদলাতে পারিস কে জানে। দাঁতে দাঁত পিষে সব সহ্য করে নেয় নিলয়। সন্ধ্যা রাত তখন 6টার ছুঁই ছুঁই। বাইক নিয়ে রেডি সব ছেলেপেলে তখন একটা বাইক স্পিড নিয়ে ছুটে আসে তাদের দিকে। সবাই ভরকে যায়, মনে হচ্ছে এই উপর দিয়ে উঠিয়ে দিবে আর সবার টিকিট কাটা হয়ে যাবে। কিন্তু তা হলো না। তাদের ছুঁই ছুঁই অবস্থায় বাইকটা হার্ড ব্রেক করে তাদের সামনে। বুঝাই যাচ্ছে পাকা একজন রেসার। আজ সৃজন ও অধীর নিলয়ের মতো পোশাক পরেছে। এক একটাকে পুরাই ঝাঁকানাকা লাগছে। মনে হচ্ছে তাদের পিক থেকে চোখ সরানো মেয়েদের বিরাট বড় লস প্রজেক্ট হয়ে যাবে। তাকিয়ে থাকলেই বরং লাভ। এমন সৌন্দর্য দেখার অধিকার কেবল রমণীদের। হেলমেট খুলে লম্বা চুলগুলো ঝাঁকি দেয় নিলয়। তার এই লুকে মারাত্মক সুন্দর লাগছে। মনে হচ্ছে একজন পাকা রেসার। লাইফ জ্যাকেট পরে নিজেকে একদম রেডি করেছে সে। এই রেসের সময় অনেকে উপস্থিত থাকে, কিন্তু হাই, যার জন্য এত আয়োজন, যাকে নিয়ে এই দ্বন্দ্ব, সে কিচ্ছুটি জানে না। নাভান তো গত বছর নির্বাচন থেকে এসব দায়িত্ব থেকে বের হতে চেয়েছিল, কিন্তু তার মায়ের কারণে, কমিটির কারণে থাকতে বাধ্য হয়েছে এই বেড়াজালে। সে তো এই দায়িত্ব চায় না। সে দায়িত্ব থাকা অবস্থায় কারো ভুল দেখলেও সমাধান খুঁজে বের করতে হয়, সামনাসামনি কিছু করতে পারে না। সে তো চায় যারা অপরাধ করবে তাদের জনসম্মুখে এনে বেদরুম কেলানি দিতে, যাতে একজনকে দেখে 10 জনের শিক্ষা হয়। তার এমনি যে নাম খ্যাতি রয়েছে তাতেই হবে। নির্বাচনে দাঁড়াতে হবে না, আর না ভিপির পদে। ঢাকা শহরে তার সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূর, আড়ালেও কিছু করতে পারবে না কেউ। এমন ক্ষমতা বানিয়েছে শেহতাজ খান নাভান নিজের নামের উপর। ছেলেদের কেউ না দাঁড়ালে বা কোনো প্রতিপক্ষ না থাকলে তা যে কোনো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে চলে যাবে সেই দায়িত্ব। মূলত কর্তৃপক্ষ দেখতে চাচ্ছে মেয়েদের সুযোগ দিয়ে, তাদের পিছিয়ে রাখতে চাচ্ছে না। ছেলেদের মতো তারাও পরিচালনা করবে, সেই প্রশিক্ষণ দিবে কর্তৃপক্ষ। আর নিলয় প্রতিপক্ষ দল থেকে সরে আসায় নির্বাচনটি হবে না। তার দল থেকে কেউ দাঁড়াবে না, আর নিয়ম অনুযায়ী নাভানকেও সরতে হচ্ছে। শেহতাজ খান নাভান সরে আসতো, কিন্তু যেই শুনেছে মেয়েটিকে টাকা দেয়া হয়েছে নিলয়ের হয়ে কাজ করতে, তখনই তার মেজাজ খারাপ হয়ে গেছে। অবশ্য এই কথা নিলয়ের এক্স বলেছে নাভানকে। তার একটা ভিডিও দিয়েছে, ব্যাস হয়ে গেল গোলে মালে গন্ডগোল। নাভান গত বছর অনেক মেয়েদের বলেছিল নির্বাচনে দাঁড়াতে, কিন্তু কারো ওই রকম সাহস বা দক্ষতা নেই। আর নিলয় তো ছিলই, তখন আটকিয়ে রেখেছিল সবাইকে। নিলয় নাভানের কাছে বলেছিল তার কাছে ক্ষমতা দিতে, কিন্তু নাভান জানে নিলয়ের ক্যারেক্টার কেমন। অনেকবার এইসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। নিলয় বুঝে গেছে সে এবারও জিততে পারবে না। আর হেরা তো এখন তার হাতের মুঠে। হেরা জিতা মানে সে জিতা। 80% উস্কিয়ে তাও সে দিয়েছে। নাভান এমনিতে মেয়ে জাতির দ্বন্দ্বে জড়ায় না কোনো এক কারণে, কিন্তু না, এই মেয়েকে সে শিক্ষা দিবে। তাকে হারাতে এত কিছু করেছে, এর শেষ সে দেখে ছাড়বে। হঠাৎ আরেকটা বাইক ফুল স্পিডে আসে নিলয়ের দিকে। 1 সেকেন্ড হেরফের হলে নিলয়ের অস্তিত্ব থাকবে না। নিলয় ভাবলেশহীন ভাব ধরে দাঁড়িয়ে মুচকি হাসে। বাইকটা নিলয়ের সামনে এসে সোজা দাঁড়িয়ে যায়। এখন বাইক আর নিলয় বরাবর হয়ে যায়। নাভান বাইক ঘুরিয়ে দাগের উপর রাখে, কটাক্ষ করে বলে নিলয়ের উদ্দেশ্যে। তা মরার ভয় এত যে একেবারে শুটকুট পড়ে গেলে? উত্তরে নিলয় হাসে, বলে, থাকবেই তো, এখনো বিয়ে হয়নি, বাসর করা হয়নি, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। উত্তরে নিলয় হাসে, বলে, শয়তান তো সহজে মরে না, ভালো হবার চান্স দেয় আল্লাহ। আজকাল নিজেকে কি ফ্রেস্তা ভাবছো নাকি? সেও তাজ খান নাভান। নিলয়ের কথার জবাবে নাভান বলে ওঠে, আপাতত এটুকু শয়তান হতে চাই, কারো গার্লফ্রেন্ডকে আমার পায়ের কাছে ফেলতে চাই। ইস, কি একটা কথা বলেছে নাভান। মুহূর্তে নিলয়ের চোখ মুখ শক্ত হয়ে যায়। একে একে সবাই দাঁড়ায় যার যার পজিশনে। নিলয় আর নাভান, সাথে অধীর আছে। নাভানকে তো পুরাই হিরো লাগছে। সে সিম্পল সাদা হাফ হাতার টি শার্টের উপর ছাইরঙা শার্ট পরে এসেছে, যার বোতাম সবগুলো খোলা। ভিতরের টি শার্ট দেখা যাচ্ছে সম্পূর্ণ, যা আরো সুন্দর দেখতে লাগছে। হেলমেট পরে গিরায় উঠাতে ধোঁয়া উঠে চারিদিকে। সময়ের সাথে সাথে বাইক চলতে শুরু করে। চারিদিকের মানুষ তো নাভান নাভান বললে, আর কিছু মানুষ নিলয়, আর কিছু অধীর। সবার চোখে যেটা রেস,
কিন্তু আসলে এই রেসে রয়েছে অন্ধকার চুক্তি, যা কেবল তারাই জানে। নিলয় অনেকটুকু এগিয়ে অধীর নাভানের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, হেরে যাবে? আবার 100 টাকা স্ট্যাম্পটা পাওয়া গেল রে। আগে জানলে 100 টাকা মিসকিনকে দিতাম। সব হতো শালার। নাভান মৃদু হেসে গিয়ার সর্বোচ্চ উঠিয়ে দেয় এক টান। বাতাসের গতিতে নিলয়কে ফেলে যায়। হঠাৎ দাঁড়িয়ে হাত দিয়ে বিজয় নিশান দেখায় নাভান। ব্যাস, নিলয়ের পাছা লাল হয়ে যায় এতে। একবারের জন্য সে চ্যাম্পিয়ন হতে পারে না। এর জন্য অবশ্য বাহির থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিন্তু তাতেও ফলাফল শূন্য। অধীর বাইক সাইডে রেখে হেলমেট খুলে হাত ধুলিয়ে নাচতে নাচতে নিলয়ের সামনে এসে 32 পাটি দাঁত বের করে হাসি দেয়। সৃজন ছোট সাউন্ড বক্সে গান ছেড়ে দেয়। ব্যাস, আগুনে ঘি পড়েছে। নতুন বছরে নতুন বাস খেতে মজা 12 মাস। অধীরের কথা শুনে নাবান বলে ওঠে, বুদ্ধি যতটুকু হয়েছে ততটুকু বাস খেয়ে হয়েছে। তোর বাপের টাকা ডিম, দুধ, বাদাম কোনো কাজে দেয়নি রে। কি রে, কি হয়েছে? ওই ভাইয়াটা তখন তোর সাথে এমন করলো কেন? বাসায় এসে থ মেরে বসে আছে সে কখন থেকে হেরা। রোজ রুষা কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু হেরা একটা কথাও বলেনি। বলবে কি করে? রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তখন হেরাকে পানি থেকে উঠিয়ে আনে রোজ ও রুষা। সাথে ঝিনুক ছিল। সে সবটাই দেখেছে। একটা মেয়ে যতই খারাপ হোক না কেন, তাকে ওই অবস্থায় সাহায্য করবে না এমন মেয়ে ঝিনুক না। নিজের শরীরের জ্যাকেট খুলে তাকে একটা রিকশা এনে দিয়ে বলেছিল বাসায় চলে যেতে। হেরাও কিছু বলেনি, চুপচাপ বাসায় চলে এসেছে। রোজ বুঝতে পারে এই মেয়ে আজ কিছু বলবে না, তাই ফোন নিয়ে অন্য রুমে চলে যায়। এদিকে আয়, তোর গালে বরফ দিয়ে দে। গালে ছাপ বসে গেছে। ব্যাটা শয়তান হিরো, এত সুন্দর ছেলে অথচ আচরণটা একদম পুরনো নোকিয়া চার্জারের মতো। শালা, ভার্সিটিতে পড়িস আবার নেতা ফেতা, কিন্তু ম্যাচুরিটি এখনো প্লে গ্রুপের বাচ্চাদের মতো। জানিস না মেয়েদের গায়ে হাত তুলতে নেই। শালা, তোর বউ যাতে তোকে বাসর করতে না দেয় অভিশাপ দিলাম। আল্লাহ এই দোয়াটাও কবুল করে নিয়েন তাদের। তাহলে একটা বিড়ি খোরকে একটা বিড়ি খাওয়াম, তাও বেনশন। হেরাকে সান্ত্বনা দেওয়ার ভান করে বলে, থাক পয়েন্ট, কান্দিস না। তোরে একটা হাওয়াই মিঠাই বেশি খাওয়ামো, আমার ভাগেরটা দিব, তাও কান্দিস না। হেরা মনে হয় এই দুনিয়ায় নেই। রোজ এসে রুষাকে সব বলে। সে নিলয়কে ফোন দিয়েছিল আর তার কাছ থেকে সব জানতে পারে। নিলয় তাদের বলেছে হেরাকে নিয়ে বের হতে, তারা মিট করবে। হেরা প্রথমে যেতে রাজি হয়নি, কিন্তু রুষা আর রোজের কারণে যেতে হচ্ছে। সে মন খারাপ করে আছে বলে দুই বদের হাড্ডিও মন খারাপ করে বসে আছে। সারাদিন কিছু খাইও নি অবধি। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে হেরা ও নিলয়। নিলয় প্রথমে মুখ খোলে, প্লিজ এরা কথা বলো, আবার খুব খারাপ লাগছে। তোমার নীরবতা আমার ভালো লাগছে না হেরা। হেরা নিশ্চুপ। সব দোষ আমার জন্য তোমাকে এত কথা শুনতে হচ্ছে, আর তার জন্য তুমি আমার সাথে কথা বলছো না। হেরা এবার নিলয়ের দিকে তাকায়। ছেলেটা তার জন্য কেমন ব্যাকুল হয়ে থাকে সব সময়। ক্যাম্পাসে সারাক্ষণ তাকে সময় দেয়, তার কত কেয়ার করে। কেউ কিছু বললে প্রতিবাদ করে। হয়তো ওই সময় সে উপস্থিত থাকলে শেহতাজ খান নাভানকে কিছু বলতো, তার হয়ে প্রতিবাদ করত। কিন্তু সে তখন ছিল না বিধায় ওই শেহতাজ খান নাভান তাকে থাপ্পড় মেরেছে। আর এখন সেই খবর শুনে ছেলেটা কেমন করছে। হয়তো ভাবছে তার জন্য এমন হয়েছে, নিজেকে অপরাধী করছে। কিন্তু না, সবাই যেটা ভাবে সেটা তো না। তাদের কুরুচিপূর্ণ কথায় সে ধারে না। তারা খুব ভালো বন্ধু। হেরা নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখুন নীলয় চৌধুরী, আপনি কেন নিজেকে দোষী ভাবছেন? আপনি যা করেননি তার জন্য নিজেকে দোষী মনে করার কোনো দরকার নেই। আর আপনার নাম দিয়ে গল্প বানাতে পারে, কিন্তু সেটা সত্য নয়। আমার আর আপনার মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, সেটা আমি আপনি জানি ভালো করি। এখন কে কি বললো তাতে আমাদের সমস্যা না থাকলে কে কি বলেছে তা শুনবেন কেন? পেছনে তো অনেককে অনেক কথাই বলবে, তাই বলে কি আপনি যে যা বলছে তাই হয়ে যাচ্ছেন? নিলয় মন খারাপ করে বলে, কিন্তু আমার মন যে অশান্ত হয়ে উঠেছে। আমি কিভাবে ঠিক থাকবো? আমার নাম করে তোমায় বাজে কথা বলেছে, আর আমি কিছু করতে পারছি না। হেরা কোমল ভাবে এই প্রথম নিলয়ের হাত ধরল। নিলয় চমকে তাকায় তার দিকে। হেরা বলে ওঠে, মন শান্ত হওয়ার জন্য সবসময় দোষ নিজের কাঁধে নেওয়ার দরকার নেই। আপনি নির্দোষ, আর আপনি নির্দোষ থাকার সাহস মনে রাখবেন। মানুষ যা বলছে সেটা তাদের মনোভাব। আপনি যদি সত্যে থাকেন
নিজেকে দোষারোপ করে আপনি নিজেকেই ক্ষতি করবেন, আর অন্যরা তো মজা নেবে সেটা দেখে। থেমে আবার বলে হেরা। চিন্তা করবেন না, যে ক্ষমতার বড়াই ওই শেহতাজ খান নাভান করে, তার ওই ক্ষমতা অহংকার আমি ধূলিসাৎ করবো, এটা আমার প্রমিস। কিন্তু হেরা, আমার ভয় করে তোমার জন্য। আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি নীল চৌধুরী। নিলয় আমতা আমতা করে বলে। তুমি ওই নাবানের থেকে দূরে থাকবে প্লিজ। আমার সহ্য হবে না তার কাছে গেলে। রোজ হেসে বাহ বাহ, কি ব্যাপার চুইংগাম হিরো, মতলব কি? নিলয় মাথা চুলকায়, কি বলবে বুঝতে পারে না। রোজ আবার বলে। এত জেলেসি কিন্তু ভালো লক্ষণ না চুইংগাম হিরো। বেচারাকে এখন রোজ আর রুষা চুইংগাম হিরো বলে সম্বোধন করে। তাদের অবশ্য নিলয়ের ভালোই লাগে এখন। হেরা বিরক্ত চোখে তাকিয়ে বলে রোজের উদ্দেশ্যে। দেখ, আবার মিস্টার নীলয়কে বিব্রত অবস্থায় ফেলছিস। ফ্রেন্ড হিসেবে সে আমায় গাইড করতে পারে, তোরা বাজে কথা কম বলবি তো একদম। কিছুটা রাগ দেখিয়ে। ফ্রেন্ড না, এটা হেরার মুখ থেকে শুনতে আর ভালো লাগে না। মেয়েটা কি বুঝে না তাকে সে পছন্দ করে, নাকি বুঝেও না বোঝার ভান করে? নিলয় হালকা হাসি দেয়। রাতে নির্জন জায়গায় 3টা বাইক দাঁড় করানো। 3জন বাইকের উপরে শুয়ে আছে, এক পায়ের উপর আরেক পা দিয়ে। মূলত তারা চন্দ্রবিলাস করতে এসেছে। মাঝে মাঝে এই জায়গায় আসে তারা 3 বন্ধু। একটা 10 কি 12 বছরের ছেলে চায়ের কাপ এনে দেয় তাদের সামনে। এই যে ভাইজানরা, এই নেন আদা চা। অধীর হেসে বলে ওঠে। কিরে বিচ্ছু, তুই এমন মজার চা কোথা থেকে বানানো শিখেছিস? উত্তরে বিচ্ছু ছেলেটি বলে ওঠে। আরে আমার আম্মার কাছ থেকে। এবার নাভান উঠে বসে। তা বিচ্ছু, তোর মা এখন কেমন আছে? ভাই, মায়ে অনেক ভালো আছে। তোমারে যাইতে কয়, তুমি তো অনেক দিন যাও না, আর খালা আম্মা যায় না। নাভান আদুরে স্বরে বলে। তোর অ্যাডভোকেট খালাম্মা অনেক বিজি, তাই যেতে পারছে না। আমি যাবো সময় করে। ছেলেটি হাসি দিয়ে চলে যেতে নিলে নাভান আবার বলে ওঠে। বিচ্ছু, তোর পড়াশোনার অবস্থা কেমন? ভাইজান খুব ভালো চলতেছে। আমি বড় হইয়া তোমার মতো মেস্তরি হমু। অধীর বেশ আগ্রহ নিয়ে বলে। মিস্ত্রি মানে? হ ভাইজান, ভাই যেমন হোন্ডা ঠিক করে, নতুন হোন্ডা বানায়, আমি তেমন মেস্তরি হমু। বলে ছেলেটা ছুট লাগায়। অধীর নাভানের দিকে তাকিয়ে হাসে। শেষমেশ মিস্ত্রি, ড্রিওয়ালা মিস্ত্রি। আজ থেকে ইঞ্জিনিয়াররা মোড অফ মিস্ত্রি মোড অন। বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর 3জন আড্ডা দিয়ে শপিং মলে চলে যায় অধীরের জন্য ফোন কিনতে। ফোন কিনতে এসে কিছু শপিংও করে অধীর আর সৃজন। আয়া, নায়া। লাইফ আপডেট। অধীরের গোপন জিনিস আর গোপন থাকলো না। রুষা আর অধীর না বলে তো দেয় এক চিৎকার। ট্রায়াল রুমে দাঁড়িয়ে শর্ট খুলে যেই প্যান্টের চেন লাগাতে যাবে, তখনই একটা মেয়েকে দেখে 2 হাত দিয়ে ঢেকে ফেলে নিজের মেইন পয়েন্ট। হ্যাঁ, অধীরের কাছে এটাই একটা পুরুষের মেইন পয়েন্ট। যা থাকলে সে পুরুষ, আর না থাকলে তালিওয়ালা লোক। তাই তো এটাই সবার আগে। দরজা খোলা দেখে অধীর জলদি দরজা টেনে ধরে। আরে, এই দরজার ছিটকিনি দেখে খুলে গেছে, আর তার জন্য মেয়েটা তার ইজ্জত দেখে ফেলেছে। যত শক্তি আছে দরজা টেনে ধরে আছে অধীর। শপিং মলটাতে সব কিছুই আছে। ঢাকার খুব নামি দামি শপিং মল এটা। রুষা বোরিং ফিল করছিল বলে হাঁটতে হাঁটতে 3তলা শপিং মলে চলে আসে। সারাদিন পর খেয়েছে তারা। মনটা ভীষণ খারাপ ছিল হেরার জন্য, তাই না খেয়ে একটু কষ্ট দিবস পালন করছিল। কিন্তু নিলয় এমন ভালো রেস্টুরেন্টে এনেছে, আর খাবারগুলো সেই ছিল, তাই তো ইচ্ছে মতো পেট পূজা করেছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। হঠাৎ পেটে মোচড় দেওয়ায় ওয়াশরুম খুঁজছিল। একজন কর্মচারীকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিয়েছে। ওয়াশরুম আর ট্রায়াল রুম বুঝতেই পারছে না কোনটা। লোকটি দেখিয়ে দিয়েছে ডানে, রুষা গেছে বামে। নেপালে তো ওয়াশরুম আর ট্রায়াল রুম কত সুন্দর। এখানে পরিবেশে সে নতুন, তাই বুঝতে পারছে না। এর মধ্যে সাইনবোর্ডে তো দের লেখা, আগে পিছে ছেলে না মেয়ে মুছে গেছে তা। মূলত রং উঠে গেছে। রুষা 2-3টা ধাক্কা দেয়, সবগুলো বন্ধ। একটা একটু ফাঁকা দেখে যেই ধাক্কা দেয়, তখনই সে সিনারি দেখে ফেলে। বেচারি সিনারি দেখেই অজ্ঞান হয়ে গেছে। ভাবা যায়, যে মেয়েটা সিনারি দেখার জন্য পাগলামি করত, সেই মেয়েটা সিনারি দেখে অজ্ঞান হয়ে গেছে। রুষা যদি সজ্ঞানে থাকতো তাহলে হয়তো বলতো। ভণ্ড জয় আমির তো সিনারি দেখাবে বলেছে, সত্যি কি দেখিয়েছিল নাকি?
আচ্ছা, অন্তু কি তার সিনারি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল? প্রশ্ন থেকে যায়, কিন্তু উত্তর কে দিবে? অন্তু, জয় নাকি লেখিকা তেজা আপা? এদিকে রুষার চিৎকার শুনে রোজ ছুটে আসে। সে তার পিছু পিছু বের হয় রেস্টুরেন্ট থেকে। হ্যারা আর নিলয়কে স্পেস দিয়ে চলে আসে তারা। সৃজনও ছুটে আসে। দুইজন দুই মোড় থেকে আসতে ঢুকতে যাবে, তক্ষুনি স্লিপ খেয়ে রোজের উপর পড়ে। সৃজন নিজেকে সেফ রাখার জন্য সামনের ব্যক্তিকে ধরতে গিয়ে ওই জায়গায় হাত দিয়ে দেয়। রোজের বেহাল অবস্থা, চোখ মুখ খিচে আছে মেয়েটার। সৃজন উঠতে যাবে তখন হাতে নরম কিছু লাগতেই রোজ চিৎকার দিয়ে ওঠে। থতমত খেয়ে যায় সৃজন। ছেলেটা একেবারে ঘেমে গেছে। এমন পরিস্থিতিতে কোনোদিন পড়বে তা ভাবতে পারেনি। সে উঠে হুড়মুড়িয়ে চলে যায়। ওই অধীরের কি হয়েছে তা পরে দেখা যাবে। আগে পাবলিকের কেলানি থেকে বেঁচে ফিরুক সে। মনে মনে দোয়া পড়ে ছুট লাগায় ছেলেটা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রোজ উঠে নিজেকে স্বাভাবিক করে। মেয়েটার বুক ধড়ফড় করছে। নিজের সাথে কি হয়ে গেল তা ভুলে ছুটে গেল প্রাণপ্রিয় বান্ধবী রুষার কাছে। এর মধ্যে মলের লোকজন তাদের কাছে আসে। ধরাধরি করে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ইতিমধ্যে নিলয় ও হেরাও তাদের কাছে যায়। রুষা চোখ তুলে তাকাতেই চারিদিক দেখে দৌড় দেয়। সবাই বেকুব হয়ে যায়। হলোটা কি? হেরা ও রোজও ছুটে তার পিছু নেয়। রাস্তায় নামতেই হেরা চিৎকার করে বলে ওঠে, রুশন রানী, থাম বলছি। হচ্ছেটা কি? ব্লাশ অন স্টিকার লাগাতে চাস নাকি গালে? তো দৌড়া। মেয়েটি বোধহয় এবার থামল। হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় রুষা। রোজ দৌড়ে এসে দেয় এক লাথি রুষার পেছনে, কিন্তু সঠিক সময়ে সরে যেতে ব্যর্থ হয় রোজ। রাগী গলায় মেয়েটি বলে ওঠে, শালি, কুত্তার মতো দৌড়ানি খাওয়ারি কেন? এই দৌড়টা স্কুলে খেলার সময় দিলে নিশ্চিত প্রাইজ আনতে পারতাম। ওই শালি, কুত্তা কি রে? ডগ বলবি, ডগ। রুষার কথায় রাগ হয় রোজের। রাগ তোর ইংরেজি, শালি। তোর জন্য আজ আমার টোটো ভার্জিনিটি হারাইছে। রুষা যেন ভাবলেশহীন। তার ঠোঁটের বিষয়টা যেন তুচ্ছ। সে যা হারিয়েছে তা কিভাবে ফেরত পাবে? রুষা কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, তোর ঠোঁট আর আবার চোখ, তার ভার্সিনিটি হারিয়েছে। যা সিনারি দেখছি, এই জীবনে এমন সিনারি দেখি নাই আমি। বলে ভ্যাও ভ্যাও করে কেঁদে দেয়। হেরা দুইটার মাথায় চাপড় দিয়ে বলে, দুইটাকে কাল পাবনায় পাঠাবো। বলে টেনে নিয়ে যায়। নিলয়কে মেসেজ দিয়ে তারা বাসার উদ্দেশ্যে গাড়ি ঠিক করে বাসায় আসে। নিলয়, কি ভাবছিস? ক্লাবে দুই বন্ধু নিলয় ও সিয়াম বিয়ার খাচ্ছে আর সব কথা বলছে। এতদিন কি কি হয়েছে? সিয়াম এতদিন ছিল না। সে তার গ্রামের বাড়ি গিয়েছিল বেড়াতে। এসে এত কিছু শুনে অবাক। নিলয় এক চুমুক বিয়ার খেয়ে বলে ওঠে, ওই মেয়েটাকে আমার চাই দোস্ত। নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে সিয়াম, বন্ধু আমার তাহলে সত্যি প্রেমে পড়েছে? প্রেম নাকি জানি না, তবে ওই মেয়েকে দেখলে আমার খারাপ কোনো ইচ্ছে জাগে না। মেয়েটা এমনই রে। কিন্তু তোকে পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা অন্যরকম না? নাকি কেউ আছে লাইফে? উত্তরে নিলয় বলে, না, ওইসব নাই, আমি সব জেনেছি। এসব রাজনৈতিক বিষয়ের সাথে জড়ালি কেন মেয়েটাকে? আমি জড়াতে চাইনি, কিন্তু তাও জড়িয়ে গেছে। ওরও ইচ্ছে ছিল। যখন দেখলাম হেরার ইন্টারেস্ট আছে, তখন ভাবলাম আর একটু উস্কে দেই। আর আমি জানি এবারও ওই শিরোদাস খান নাবানের জন্য আমি হারবো। আর তাকে হারাতে আমার যা করার লাগে আমি তাই করব। নিলয়ের কথায় রাগ প্রকাশ পায়। সিয়াম বলে ওঠে, ভাই, ওই শাহজাদ খান নাভানের পশমে বুদ্ধি। দেখবি শালা কোন দিক দিয়ে বাজিমাত করে দেয়। এবার আর চান্স নেই বন্ধু। রাজ্য ও রানী দুটেই আমার কবজায়। সিয়াম যেন নিলয়ের কথাটা আমলে নিল না। ছেলেটা বলে ফেলল, ভাই, মেয়ে মানুষেরা কখন কি করে ঠিক বুঝতে পারবি না। আর ওই শেজাদ খান নাবানকে তো এরা এমনিই পাগলের মতো চায়। সেখানে ওই মেয়ে যে এমন কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? নিলয় মুখে হাসি রেখে বলে, ভাই, তারা দুজনকে একদম পছন্দ করে না। আর আমি হেরার কানে এমন বীজ তুলেছি যা সাপ এসেও তুলতে পারবে না। তারপর হেরার সাথে ঘটে যাওয়া ঘটনাও বলে। এবার সিয়ামও হাসে। মদ খেলে হয় চোখ লাল, কিস খেলে হয় ঠোঁট লাল, কট খেলে পিঠ লাল, প্রেম করলে মন লাল। এখন বল, তুই কি খাইলি? সৃজন ঠোঁট লাল করেছে, তুই কি করলি? বলে ফেল ফটাফট, এমন ঢং না করে। নাবানের কথায় গিয়ে উঠে অধীর। সকালে ইজ্জত খাওয়া মেয়েকে দেখি, বিকালেও তাকে দেখি। হলো রে হলো, এ কি রাত! ও শোনো মেয়ে, জেনে নিও, তোমাকে দেখি মান সম্মান খাইছে রে। আমার মান সম্মান খাইছে। 12 লাখ দেখে আমাকে কলঙ্কিত করেছে। এক মনে গান গেয়ে যাচ্ছে
2 দিন ধরে একই গান গাইছে অধীর। নাভান আর সৃজনের বুঝতে বাকি নেই অধীরের সাথে কি হয়েছে। গত 2 দিন ধরে অধীরকে চুপচাপ থাকতে দেখে নাভান কথাটা বলে। 2 দিন ক্যাম্পাস অফ থাকায় বাসায় সময় কাটাচ্ছে অধীর। সে বাইরে বের হচ্ছে না তার মান সম্মানের ভয়ে। যদি ওই মেয়ে সবাইকে বলে দেয় অধীরের কথা, তখন সে মুখ দেখাবে কিভাবে? আচ্ছা, মেয়েটা কি তাকে খচ্চর লোক বলবে? এইসব ভেবে বেচারার অবস্থা কাহিল। এমন অনেক কাহিনী আছে যা আমরা বন্ধুদের সাথে বলে থাকি। ব্যাপারটা কার কাছে কেমন জানি না, কিন্তু আমার মতে ছেলে মেয়ে ক্লোজ বন্ধু থাকলে এর থেকেও গভীর কথা বলে ফেলি আমরা। একান্তই আমার মতামত। নাভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। কাল থেকে ওই 2 মেয়েকে খুঁজে বের করবি, আর বিবাহিত না হলে চান্স নেবে। নিজেদের মান সম্মান তো বাঁচবে এতে। তা না হলে ভবিষ্যৎ বউকে কি বলবে? আমার ঠোঁট আর আমার সম্পদ দেখে নিছে। অধীর লাফ দিয়ে উঠে বলে। না না না, এই মেয়ের সামনে আসলে লজ্জায় মরে যাবো। শালে ইজ্জত খাওয়া মহিলা আমার ইজ্জত খায়া দিছে। কাদো কাদো মুখ করে বলতেই সৃজন বলে ওঠে। শালা, তুই কোন সুখে 2 দিন ধরে গান গাইছিস তাহলে, আবার মেয়ে মানুষের মতন ন্যাকা ভাব ধরছিস? ভাই, অতি শোকে বাপ ফারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, কিন্তু কেমনে জানি দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেলাম। অধীরের কথা শুনে সৃজন না চাইতেও হেসে ফেলে। এদিকে 2 বান্ধবী ওই কাণ্ড কারখানার কথা শুনে হেরা ঠান্ডায় আইস ব্যাগ মাথায় নিয়ে ঘুরছে। 10 মিনিট পাশে ছিল না, আর 2টা এমন সব কাজ করছে যা সমাজে গ্রহণযোগ্য না। হেরার চিন্তিত মুখ দেখে রুষা বলে। আমার কি হবে রে হেরা পাখি? সিনারি দেখার অপরাধে কি আমার জেল টেল হবে? শালি, তোর না সিনারি দেখার শখ, এবার মিটেছে শখ? আরে ওই রকম দেখি নাই তো। রুষার কথায় হেরা কটমট করে বলে। ও আরো দেখার ইচ্ছে ছিল মনে হয়। রোজ রুষার পেছনে বলে ওঠে। একটু দেখে 1 ঘন্টা অজ্ঞান ছিল, আর পুরোটা দেখলে 1 দিন থাকতো। শাড়ি, তোর জন্য আমার এমন সর্বনাশ হয়ে গেল। তখন না চিল্লালে যেতাম না, আর ওই কানা লোকটার সাথে ধাক্কাও খেতাম না। দাদা উঠে তো দৌড়, একটা থাপ্পড়ও মারার চান্স দেয় নাই। কথাটা খুব আফসোসের সাথে বলে রোজ। রোজও বোঝে এটা ইচ্ছাকৃত ছিল না। আমাদের বাস্তব জীবনে এমন অনেক কিছুই হয় রাস্তাঘাটে, যা একটা মেয়ের জন্য খুব খারাপ কিছু। অনেক সময় আমাদের হাতে কিছু করার থাকে না। ঢাকা শহরে বাসে আর ট্রেনে এমন কাহিনী অহরহ দেখা যায়। মেয়েদের গায়ের উপর পুরুষেরা পড়ে যায়, কখনো ইচ্ছাকৃত, কখনো ভিড়ের কারণে। আসলে মেয়েরা কোথায় সেফ? বাসায়? বাইরে? কোথাও না আমার মতে। তাই মেয়েদের বলছি, নিজেদের কঠিনভাবে গড়ে তোলো, যাতে কোনো ছোট বিষয় তোমাকে ভেঙে দিতে না পারে। সাবধানতার সাথে চলাফেরা করবে। ছোট্ট মেসেজ মেয়েদের জন্য ছিল এটা। শীতের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এলাকায় সাধারণত ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং শিশির ভেজা সবুজ ক্যাম্পাস নিয়ে এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনালের প্রস্তুতিতে নোট বই নিয়ে ব্যস্ত থাকে। টিএসসি থেকে শুরু করে করিডোরগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, আর প্রকৃতিতে এক ভিন্ন স্নিগ্ধতা বিরাজ করে যা শীতের সকালকে বিশেষ করে তোলে। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশায় ঢেকে যায় ক্যাম্পাস, যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। সেমিস্টার ফাইনালের চাপ থাকায় ভোরের ঠান্ডা উপেক্ষা করে শিক্ষার্থীরা হাতে বই নোট নিয়ে ক্লাস ও লাইব্রেরির দিকে ছুটে চলে। হেরা, রোজ ও রুষা 3 জন ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের ফোন আসে। হেরা ফোন, কেমন আছো? মেয়েটাও মিষ্টি হাসি দিয়ে বলে। জি আলহামদুলিল্লাহ। নিলয়ের এমন মধুর ডাকে হেরা হাসে। আজ আমার আসতে একটু লেট হবে, কেন? আবার একটু কাজ আছে। ও আচ্ছা। চুপ রইল নিলয় ও হেরা। হেরা, তুমি আমাকে মিস করবে না? উত্তরে কিছুই বলল না। সে মিস করবে? মেকি হাসি দিয়ে বলে। ফ্রেন্ডকে তো মিস করাই যায়। পুট 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 শব্দে কলটা কেটে যায়। ফ্রেন্ড, এই শব্দটা নিলয়ের কাছে এখন অসহ্য লাগে। আচ্ছা, মেয়েটা এমন কেন? সে কত কিছু বোঝাতে চায়, কিন্তু ওই মেয়ে বুঝতে চায় না। সে কি দেখতে খারাপ? মেয়েরা পাগল তার জন্য? আর এই মেয়ে ভালো করে তাকায়ও না। কল কেটে ছোট করে একটা মেসেজ দেয়। নেটওয়ার্ক সমস্যা। হেরা মুচকি হেসে ফোন ব্যাগে রাখে। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হেরা, রোজ ও রুষা। অনেকেই আছে আড্ডায়। বাইক থামিয়ে হেরাদের ক্লাসরুমে যায় নাভান। অধীর, ঝিনুক, সৃজন তার পিছু পিছু আসে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি সব ধ্বংস করে দেবে। সব জায়গায় খুঁজে
অবশেষে একটা মেয়ের দেখানো মেয়েটাকে পিছন থেকে হাত টেনে নিজের দিকে ঘোরায় নাবান। এই ঘোরানোটাই বোধহয় তার সবচেয়ে বড় ভুল ছিল। কয়েক মুহূর্ত চুপ থাকে নাভান, তারপর চোখ বন্ধ করে আবার খোলে। সবাই নাভানের চোখ দেখে আঁতকে ওঠে। ভয়ঙ্কর সুন্দর পুরুষটাকে সত্যিই ভয়ঙ্কর রাগী লাগছে, যা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। হেরার হাতে আজ কাচের চুড়ি আছে। সেও নাবানকে দেখে রাগে ফেটে পড়ে। হাতের চুড়ি ভেঙে যা তার হাতে ঢুকছে তা যেন রাগের কারণে টেরই পাচ্ছে না। হেরা রাগে কটমট করে বলে, শেহতাজ খান নাভান স্বয়ং সামনে দাঁড়িয়ে, তাজ আবার আপনি কোন কুরুচিপূর্ণ কথা বলতে এসেছেন? শুনুন, আগেই বলে রাখি, এই মেহরিমা ইসলাম হেরার সময় নেই আপনার কথা শোনার। নাভানকে এমন কটাক্ষ করে কথা বলাতে পাশের সবাই হা হয়ে তাকিয়ে আছে। মেয়ের সাহস আছে বলতে হবে। যার দিকে তাকিয়ে কথা বলে বুক কাঁপে, সেই মেয়ে নির্লিপ্তভাবে কথা বলছে। নাভান চোখ গরম করে থাকায় হেরার দিকে বলে। নাভান আরো শক্ত করে হেরার হাত চেপে ধরে। হেরা এবার দাঁতে দাঁত চেপে বলে, আমার হাত আপনার সম্পত্তি না যে এমন ভাবে ধরবেন শেহতাজ খান নাভান। তোদের মতো মেয়েকে শেহতাজ খান নাভান ছুঁয়ে দেখাতে দূর, তাকায়ও না। আর সম্পত্তি তুই আমার টাইপ না। নবানের সম্পত্তি হওয়া এত সহজ না। আমি তোদের মতো মেয়েকে ছুঁয়েও দেখি না। তাহলে এখন কে ধরেছে আমায়? আমি হাত ধরেছে। আর তুই যে কালামে জড়ি ধরেছিলে। হেরা এবার চুপ। নাভান, প্লিজ ছেড়ে দে, মেয়েটার হাতে লাগছে, রক্ত পড়ছে। হেরার হাতের দিকে তাকিয়ে ঝিনুক বলে ওঠে, পড়ুক, তাই শরীরের সব রক্ত ঝরে গেলেও আমার সম্মান ফিরবে না। এত টাকার লোভ। কত টাকা চাই তোর? ওই নিলয় কত টাকা দিয়েছে তোকে যে আমার সম্মান নষ্ট করলি? হেরা কটমট করে বলে, ধুলা যতই উড়ুক, আসমানের গায়ে ধুলো মাখাতে পারে না। তেমনি আপনি যতই বদনাম করেন না কেন, আমার গায়ে লাগাতে পারবেন না শেহতাজ খান নাভান। এত যখন সম্মান বোধ তো কইছিল সেদিন, যেদিন সবার সামনে আবার জড়িয়ে ধরেছিস। হেরা কঠোর ভাবে বলে, সেটা আমি ইচ্ছে করে করিনি। যদি জানতাম সেই ব্যক্তি আপনি, তাহলে একটা পাগলকেও ধরতাম, আপনাকে না শেহতাজ খান নাভান। আচ্ছা, হেরা কি তাকে ইনডিরেক্টলি পাগলের থেকেও নিচু বানিয়ে দিল? না, হ্যাঁ, তাকে ধরতো না, কিন্তু পাগলকে ধরতো। না, এটা যেন মানতে পারলো না নাভান। সে আরো চেপে ধরে হেরার হাত। এদিকে তিতিরের যেন অপমানটা নিজের গায়ে লেগেছে। তার হিরো নাভানকে ইমিয়ে অপমান করেছে। সে পিছন থেকে চুলের মুঠো ধরতে যাবে, তার আগেই শক্ত একটা হাত সেটা আটকে দেয়। চোয়াল শক্ত, হাতের নীল রক ফুলে উঠেছে। সিল্কি চুল কপালে ছড়িয়ে আছে, ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। রাগে তার পুরো ক্যাম্পাসের জিনিসপত্র ভেঙে ফেলতে ইচ্ছে করছে। নিলয়, তুমি আমার হাত ছাড়ো বলছি। কথাটা নিলয়কে উদ্দেশ্য করে বলে তিতির। সাহস হয় কি করে ওর দিকে হাত বাড়ানোর? তুমি কে এই মেয়ের? আর ও আমার নাবানকে কেন বাজে কথা বলবে? আমি ছেড়ে দিব ভাবছো? লোকটিদের সে বাজে কথার যোগ্যতাই বলেছে। আর কোনোদিন যদি হাত বাড়া সেরার দিকে, তো হাত কেটে ওই লেকে পানিতে ফেলে দিতে এই নীরজ চৌধুরী একটু লেট করবে না। নিলয়ের হঠাৎ আগমনে কেউ প্রস্তুত ছিল না। নাভান একইভাবে দাঁড়িয়ে আছে, না হাত ছাড়ছে আর না কথা বলছে কেউ কারোর সাথে। হেরার চোখ টলমল করছে। হেরার রক্তচক্ষু নয়নের পানি দেখে নাভানের বুকটা একটু কাঁপলো যেন। সে দেখছে হেরাকে খুঁটিয়ে খুঁটিয়ে, কিন্তু তাতে ছিল রাগ খুব। সুন্দরী মেয়েরা অহংকারী হয়। এই মেয়ের এত অহংকার যে শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসে, আবার তাকে ছোট করে। হেরা আচমকা রক্তচক্ষু নিয়ে নাভানের বুকের বাঁ পাশটায় নিজের দাঁত বসিয়ে দেয়। সবাই যেন অবাকের চরম লেভেলে। সবাইকে ভয় আর অবাক হতে দেখলেও দুইজন মানুষের মুখ অবয়ব দুই রকম। নিলয়ের চোখ দিয়ে রক্ত ঝরছে, আর নাভান একেবারে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে। হেরার মুখে নোনতা স্বাদ আসতেই সে ছাড়ে। নাভান চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ছেড়ে হেরাকে ধাক্কা দেওয়ার আগে নিলয় হেরার হাত ধরে টেনে নিয়ে যায়। নাভানও কারো দিকে না তাকিয়ে ধুমধাম পায়ে বের হয়ে যায়। বাইক নিয়ে চলে যায় সাই সাই করে। ন্যান্সি দূর থেকে তাড়িয়ে শুধু দেখে। জান, তোমাকে হেরার থেকে দূরে রাখতে নাভান আমায় সাহায্য করবে। সেই পথ আমি করে দিব। তোমার থেকে ওই হেরাকে দূরে রাখার দায়িত্ব আমার। ন্যান্সি ওই দিন জড়িয়ে ধরার পিক তুলে তা দিয়েছে ক্যাম্পাসের গ্রুপে। আর ওই পিকগুলা দেখেই নাভান রাগে হেরার সাথে এমন করেছে। গ্রুপ হ্যাকিং করে সব ডিলিট করে দিয়েছে ও। সবাইকে বার্তা পাঠিয়েছে কারো কাছে থাকলে তা যেন ডিলিট করে দেয়। তা না হলে নাভান এক একটাকে ধরে কঠিন শাস্তি দিবে।
ছবিটা এমনই যে বোঝার উপায় নেই, ভয়ে জড়িয়ে ধরেছিল। মনে হচ্ছে প্রেমিক প্রেমিকার রোমান্টিক দৃশ্য। একজন রাগ করেছে তো আরেকজন রাগ ভাঙাতে ব্যস্ত। এতক্ষণ যাবৎ সৃজন, রোজ, অধীরা, রুষা যেন অন্য গ্রহে ছিল। চার জোড়া চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। অধীর নিজের মেন পয়েন্ট 2 হাত দিয়ে ধরে রাখে, আর উষা ফট করে তার চোখ, আর সৃজন তার ঠোঁট চেপে ধরে, আর রোজ ওড়না ঠিক করে শরীর ঢাকে। চারজন চারদিক থেকে দেয় ভৌ দৌড়। রয়েছে শুধু তিতির আর ঝিনুক, ন্যান্সি সহ কিছু মেয়ে। তিতিরের হাত লাল হয়ে গেছে। নিলয় যে তার হাত এমন ভাবে ধরেছে, হাত যে ভাঙিনি এটাই বেশি। ন্যান্সি আগুন চোখে নিলয় আর হেরার যাওয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি তোমাদের ছাড়বো না। মিস্টার চৌধুরী, আপনার সাহস হয় কি করে আমায় কুপ্রস্তাব দেওয়ার? রাগে এমএলএ অ্যাডভোকেট কাজল খান কথাটা বলে। লোকটি এবার তার চোখ বুলায়। এমএলএ কাজল, সংক্ষিপ্ত নাম। এর উপর দেখতে 27-28 বছরের মহিলাদের মতো লাগে। এই যে খবর পাঠিকাদের মতো কেমন শাড়ি পরেছে, শাড়ির কুচিগুলো কত সুন্দর করে দেওয়া। কেউ দেখে বলবে তার ভার্সিটি পড়ুয়া ছেলে আছে। মাথার চুলগুলো কেমন খোপা করে রেখেছে, মুখে নেই বয়সের ছাপ। লোকটি মুখে হাসি রেখে বলে এমএলএ কাজল খানের উদ্দেশ্যে, কি খায় এমএলএ কাজল? যে বয়স ওর ছাপ বোঝা যায় না, ফিগারও তো। লোকটির কথা শেষ হবার আগেই গালে থাপ্পড় পড়ে সজোরে একটা। কর্কশ কণ্ঠে বলে, যা বলেছিস অতটুকুতেই থাক, তা না হলে জিভ টেনে কুকুরকে খাওয়াতে টাইম লাগবে না। এই অ্যাডভোকেট এমএলএ কাজলের। সুন্দরী, তোমার হাতে থাপ্পড়ও আমার নেশা লাগে, দাও আরেকটা। বলে গাল বাড়িয়ে দেয় লোকটি। থাপ্পড় খাইনি, মনে হচ্ছে গালে আদর করে দিয়েছে সামনে থাকা রমণী। তাই তো গাল বাড়িয়ে দিয়ে লোকটি বলে উঠে কথাটা। কাজলের রাগ তরতর করে বাড়তে থাকে। জেদি গলায় বলে কাজল, বাঁচার ইচ্ছে নেই তোর? তোর আজরাইল ছুটিতে গেছে। এই কয়দিন এই দুনিয়ার নিঃশ্বাস নিয়ে নে ভালো করে। জাস্ট আমার ছেলের কানে গেলে তোর আজরাইল সেই দিন আসবে। ডোন্ট ফরগেট। লোকটি তীক্ষ্ণ চোখে তাকায় এমএলএ কাজল খানের দিকে। উফ, তোমার ছেলে বলো কোনো সুন্দরী, আমাদের ছেলে বলবে। আমি তো রাজি নাভানকে নিজের ছেলের পরিচয় দিতে, কিন্তু ওই অধীরকে পাবো না। কারণ এবার যেন কাজলের রাগ বেড়ে যায় মুহূর্তে। সে জানে এই লোক কি বলবে। এক পলক দেরি না করে লোকটার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, আর একটা কথা বের হলে কসম উপর আল্লাহর তোর নিঃশ্বাস বন্ধ করে দিব। অধীর আমার ছেলে, দুনিয়ার সবাই জানে। অধীর আমার নারী ছেঁড়া ধন, আমার 2 চাঁদ, যাদের আলোতে আমি বেঁচে আছি। তোর মুখ থেকে আমি আমার ছেলে নিয়ে একটা কথাও শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকটি এবার উচ্চস্বরে হেসে ওঠে, যেন সে খুব মজা পেয়েছে মনে হচ্ছে। নিলয় রাগে ঘরের জিনিস সব ভেঙে ফেলছে। তখন হেরাকে টেনে আনে ডক্টরের কাছে। হাত ব্যান্ডেজ করিয়ে বাইক দিয়ে বাসায় অবধি ছেড়ে আসে হেরাকে। ততক্ষণে নিলয় ক্যাম্পাসের গ্রুপে নাভানার হেরার জড়িয়ে ধরা পিক দেখিয়েছে হেরাকে। কতজন পিকচারের কমেন্টে এসে কত কথা বলেছে। নিলয়ের জানা মতে তার লোকেরা তো করবে না এই কাজ। তাহলে এই কাজ করেছে কে? এখন পুরো ক্যাম্পাসের সবাই হেরাকে নিয়ে কথা বলছে, যা নিলয়ের রাগ বাড়ানোর সবচেয়ে বড় কারণ। নিলয় আজ ক্যাম্পাসে আসতো না, কিন্তু যখন ফোন হাতে নেয় তখন তার রাগ 440 ভোল্টেজ উঠে পড়ে। সেই মুহূর্তে বাইক নিয়ে সাই সাই করে চলে আসে ক্যাম্পাসে। আর এসেই যা দেখে, পরের কাহিনী তো আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে নিলয়ের রাগ করার কারণটা ভিন্ন। কিছুক্ষণ আগের কথা, নাভান তাকে ফোন দেয়। তাদের কথোপকথন ছিল, একটা কামড়ে যথেষ্ট, বলতে হবে তোর সো কল প্রেমিকের শক্তি আছে। বেশ মজার ছলে বলে নাভান। এতেই যেন নিলয়ের পাছায় আগুন ধরে। আরে ভাই, কেউ আঘাত করলে যে তাকে আঘাত করতে হবে ব্যাপারটা এমন না। জবাবটা এমন করে দাও, না হাসতে পারে না কাঁদতে, ডিরেক্ট মাথায় না পাছায় আগুন ধরবে। নিলয় দাঁতে দাঁত চেপে বলে। নাভান হাসে, বলে, চুপ কর, তোর মুখে ওর নাম মানে না। নিলয় হেসে জবাব দেয়, মানে না? তাহলে সে আবার এত কাছে কেন এলো? তোর অধিকার যদি এত শক্ত হতো, অন্যের বুকে দাঁত বসাতো না। চুপ, তোর হাত থেকে বাঁচার জন্য এমন করেছে ও, তা না হলে তোর দিকে ফিরেও তাকাতো না। তোর দিকে ফিরে তাকায় না বলে আমার দিকে তাকাবে না? এক দেখায় ডিরেক্ট বুকের বাঁ পাশে কামড় দিতে হলো। তুই ইচ্ছে করে আগুন লাগাচ্ছিস নাভান। আগুন আগেই লেগেছিল, আমি শুধু দেখিয়ে দিলাম কার বুকটা বেশি জ্বলছে, আমার ক্ষত করা বুক
নাকি তোর সুন্দর ফ্রেশ বুকে? বুদ্ধি কি হাঁটুতে নেমে যাচ্ছে নাকি? ভেবে দেখ শিওতাজ খান নামান, কাবকটা তোর শরীরে ছিল, কিন্তু দাগটা পড়েছে তোর অহংকারে। তা কি খেয়াল করেছে শিওতাজ খান নামান? তারপর রাগে নিলয় সব ভেঙে ফেলে। রাগে শরীর থরথর করে কাঁপছে। না, এখন একটু ড্রিঙ্কস করতে হবে, তা না হলে মাথা ঠান্ডা করতে পারবে না সে। সিয়ামকে ফোন দিয়ে চলে যায় ক্লাবে। গাজীপুরের সৌন্দর্য নীরব কোলাহলহীন, কিন্তু গভীরে মনোমুগ্ধকর। ঘন শালবনের ছায়া, ভোরের কুয়াশায় মোড়া মাঠ, আর সন্ধ্যায় পাখির ডাক, সব মিলিয়ে গাজীপুর যেন শহরের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো গ্রাম। ভাওয়াল জাতীয় উদ্যানের সবুজ মাঠে হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই গল্প বলছে। বিলে খালে জলের ঝিলিক, বর্ষায় কাঁচা রাস্তায় মাটির গন্ধ, শীতে রোদে সোনালি ফসল, এই সবই গাজীপুরের আসল রূপ। সবচেয়ে বড় কথা, স্বয়ং শেহতাজ খান নাভানের প্রাণের শহর গাজীপুর। ঢাকাতে তারা থাকে বহু বছর, এখন ঢাকার স্থানীয় বাসিন্দা হয়ে গেছে, যার সূত্রে তার মা ঢাকার এমএলএ। তিনি গাজীপুর আসেন না কোনো এক কারণে, কিন্তু নাভান ভিলায় নাভান ঠিকই আসে। যখন তার মন ভালো আর খারাপ থাকে অত্যাধিক, তখন সে আসে। এখানে এসে তার মন ভালো হয়ে যায়। এই বাড়িটা 2 তলা বিশিষ্ট, সামনে ধান ক্ষেত, 2 দিকে শালবন, আর এক সাইডে রাস্তা। কি যে সুন্দর লাগে! এই যে বসন্তের সময় সব পাতা যখন শুকিয়ে পড়বে, পাকা রাস্তা ভরে যায় গজারি পাতা, শাল গাছ, অবলিক গজারি গাছ। নাভান তখন বাইক নিয়ে ঘুরে। তার কাছে এই জায়গায় আলাদা একটা শান্তি লাগে। এই যে শীতের সময় আর্মিরা যখন ট্রেনিং এ আসে, তখন কি সুন্দর করে তাঁবু টানায় জায়গায় জায়গায়, আর মাটি কেটে কি সুন্দর ঘর বানায়। না, নাভান কি ভাবছে আজ? কেন তার মাথায় এইসব আসছে? নিজের ভাবনাকে দূরে সরিয়ে গিটার হাতে নিয়ে সুর তুলে। বুকের ক্ষততে সে কিছু লাগায়নি, যেমন আছে তেমনই রয়েছে। মাংসের ভিতর দাঁত দেবে যাওয়ার কারণে ছিদ্র হয়ে গেছে, শাওয়ার নেওয়ার সময় রক্ত ধুয়ে গেছে, তাই আর কিছু লাগায়নি। এদিকে 2 বাচাল একত্রে বসে থ মেরে আছে। তখন দৌড়ে চলে আসার সময় তাদের হুঁশে ছিল না কে কেন দৌড়াচ্ছে, কিন্তু বাসে এসে শুনে 2 জনে বর্তমানে নেশার ঘরে চলে গেছে। ওই মেয়েদের খুঁজে বের করে ফিটিং দিতে বলেছে নাভান, আর এই 2 আহাম্মক পালিয়ে এসেছে। আর ওই মেয়েগুলো তো মনে হয় চুন্নির মতো পালিয়েছিল। নাভানকে ফোন দিয়ে পায়নি ঝিনুক, অধীর, সৃজন। তারা জানে অধিক রাগে নাভান একা থাকে, রাগ কমলে আবার চলে আসে, তাই তারা নিশ্চিন্ত। ওই শালা, তুই ওই মেয়েকে দেখে পালালি কেন? সৃজনের কথার পৃষ্ঠে বলে অধীর। আরই আমার লজ্জা লাগছিল, মনে হয়েছে আমার প্যান্টের উপর দিয়ে শালি লাল গোলাপ সব দেখে ফেলেছে। আবার নিজের মান সম্মান 2 বার বিলীন হতে দিতে পারি না, তাই দৌড়ে এসে পড়েছি। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবার বলে, আর তুই কেন এলি? আরে শালা, ওই দিন পাবলিক কেলানি তো খায়নি। যদি ওই দিন এর শোটটা নেয়, তাই ওইদের ব্যাটারিরে সুবিধা মনে হয় না। দেড় ব্যাটারি বলাতে অধীর কিছুই বুঝতে পারছে না কাকে সম্বোধন করছে সৃজন। জানতে চেয়ে বলে, এই 1.5 ব্যাটারিটা আবার কে ভাই? অধীরের কথায় সৃজন বলে, শালা, টুমুকদের ব্যাটারি। ওই ভার্জিনিটি ধর্ষণ মহিলা আবার কে? থেমে আবার বলে, ওই লাল গোলাপিটা আবার কে? আরে ভাই, আই লাইভ টেলিকাস্ট মহিলা, নজর জন্যে। সৃজন মজার ছলে বলে। তোর কপাল ভালো যে শুধু সে একা লাইভ দেখেছে। ভাবুক ভঙ্গিতে বলল আবার সৃজন। ভাই, আর যাই বলিস, মায়াগুলো কিন্তু সেই সুন্দরী কিন্তু। এবার অধীরও ভাবে, মেয়েটা তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, কি কিউট লাগছিল, আর গালগুলো কি টসটসে। উফ, দেখে একটা টান চুমু খেতে ইচ্ছে করছে, যাকে অধীরের ভাষায় গালটুস বলে। গালে টান দিয়ে নিজের হাতে চুমু খাওয়াকে গালটুস চুমু বলে। এটা সে ছোটবেলায় কত পিচ্ছি বাবুদের খেত। যেসব বাবুরা কিস্তি দিলে ভ্যাবে করে কেঁদে দেয়, তাদের এই পদ্ধতিতে চুমু দিলে মনটা ভালো লাগতো। চুইংগাম হিরোটা কত ভালো, আমার হেরা পাখিকে কত ভালোবাসে। আর ওই চকলেট হিরোটা শুধু শুধু ব্যথা দেয়। আমি তো ওই ব্যাটাকে ছাড়বো না। এই রুষার হেরা পাখিকে কষ্ট দেয়া। রোজ রুষার কথা কটাক্ষ করে বলে, এতই যদি পারতেই তো তখন বললি না কেন? শালি উল্টা দৌড়াতে দৌড়াতে চলে আসলি, তাও চোখ ধরে। রুষা মনে মনে ভাবে, আরে বইন, চোখের ইজ্জত নষ্ট করতে চাইনি, তাই এমন করেছি। এবার রোজকে বলে, শালি, তুইও তো কিছু বলিসনি, আর ঠোঁট চেপে আমার পিছু পিছু ছুটেছিলি। তো কি করতাম? আবার ঠোঁটের ভার্জিনিটি
হারাতে চাইতাম নাকি? এ মনে হচ্ছে চুমুর সাপ্লাইম্যান তোর সামনে ছিল। হ্যাঁ ছিল তো। এবার হেরা যেন মনোযোগ দেয় কথায়। সে এতক্ষণ ভাবছিল কিভাবে পারলো নাভান তাকে এমন কথা শোনাতে। ওই দিন তো সে ইচ্ছে করে কিছু করেনি, ওই শালার পুলিশের কুকুরের জন্য এমন হয়েছে। হেরার তো ইচ্ছে করছে পেট মোটা পুলিশকে ইচ্ছে মতো শায়েস্তা করতে পারলে কুকুরকে তার পিছে ছেড়ে দিয়ে দৌড়ানি খাওয়াতে। সে তো ওই শালা পুলিশকে দেখে নিবে। শালা একটা কুকুর সামলাতে পারে না, সে পারবে দেশের মানুষকে সামলাতে? হেরা খাটের উপর পা ভাঁজ করে বসে, তারপর দুই ভণ্ডর দিকে চেয়ে বলে, কাহিনী কি বলতো? বইন, আর বলিস না, চকলেট হিরোর সাথে যে ছেলেগুলো ছিল তাদের সাথেই আমার অনাকাঙ্ক্ষিত দেখা সাক্ষাৎ হয়েছিল ওই দিন শপিং মলে। কি? অবাক হয়ে বলে হেরা। হ বইন, ওই ব্যাটাই ছিল। ওই দিন যে কিনা চুমুকে পালিয়েছিল না, ব্যাটা আজও পালিয়েছে, আমাকে একটা থাপ্পড়ও মারতে দেয়নি। এটা তুই নাটক বা সিনেমা পাসনি যে থাপ্পড় মারবি? তাহলে কি করব? যেহেতু আমাদের ক্যাম্পাসের ছেলে আর ওই শেহতাজ খান নাভান ওর ছেলে পেলে, তাই সরি বলে মিটমাট করে ফেলবি, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট। হেরা যে কথা বলেছে তা কি করে করবে দুই ভণ্ড, নাকি আবার কোনো গন্ডগোল করবে? দেখা যাক সামনে কি হয়। পাপ্পা, তুমি নাবানকে আমার করে দাও পাপ্পা। মেয়ের কথায় হায়দার চৌধুরী বিব্রতকর অবস্থায় পড়ে যান। এই একটা মেয়ের জন্য সে কত কিছু করছে। মেয়েটার সাথে একটা অ্যাক্সিডেন্ট হবার পর মেয়েটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। লন্ডন থাকা অবস্থায় বাংলাদেশে এসেছিল একবার, আর বিজনেসের খাতিরে নাভানের সাথে দেখা হয়ে যায়। এরপর থেকে নাভান বলতে মেয়েটা পাগল। এবার তো দেশে একেবারে চলে এসেছে, আর নাভানের সাথে একই ভার্সিটিতে ভর্তি হলো। নাভানকে আগে থেকে সবটা জানায় হায়দার চৌধুরী, ব্যবসার খাতিরের জন্য না। তিনি নাভানকে ব্যবসার বাইরে অনেক ভালোবাসে, আর নাভানও হায়দার চৌধুরীকে খুব সম্মান করে। আর সেই সম্মানের খাতিরে নাভান কিছু বলতে পারে না। ক্যাম্পাসে মাঝে মাঝে তিতিরের জন্য বাজে পরিস্থিতিতে পড়তে হয়, কিন্তু নাভান খুব সাবধানের সহিত সব সামলে নেয়। আমি নাবানকে চাই পাপ্পা। হ্যাঁ মা, নাভান তো তোমারই। না পাপ্পা, তাহলে সে আমায় ভালোবাসি বলে না কেন? মেয়ের কথায় কি জবাব দিবে হায়দার চৌধুরী? ভালোবাসা যে জোর করে হয় না, সেটা তিনি ভালো করেই জানেন। তাই তো নিজের প্রিয়তমা স্ত্রীর মারা যাবার পর আর বিয়ে করেননি। এই একমাত্র মেয়েকে নিয়ে বেঁচে আছেন। তাও মেয়েটা কেমন উন্মাদের মতো আচরণ করে। যা পছন্দ তা লাগবেই। মেয়ের কথায় হায়দার চৌধুরী বলেন, মা, মুখে বললেই ভালোবাসা হয়ে যায় না, না বলেও ভালোবাসা যায়, আর সেই ভালোবাসার গভীরতা অনেক হয়। কিন্তু পাপ্পা, তা বুঝবো কি করে? দেখবে যে তোমার কেয়ার করে কি না, তোমার খেয়াল রাখে কিনা, তুমি ব্যথা ফেলে যত্ন করে কিনা। এবার তিতিরের মন খারাপ হয়ে যায়। কিন্তু বাবা, আমিও তো আজ ব্যথা পেয়েছি হাতে, কই নাবান তো আমার কেয়ার করেনি। অনেক সময় আমাদের হাতে সময় বা পরিস্থিতি একরকম থাকে না, যার জন্য বিশেষ মুহূর্তেও মাঝে মাঝে আমরা অনেক সময় ভুলে যাই। তাই বলে ভালোবাসা শেষ হয়ে যায় না মা। মেয়েকে কতটুকু বুঝাতে পেরেছেন জানেন না হায়দার চৌধুরী। তিথির বাবার কথায় কিছু বলে না, সে চুপচাপ চলে যায় নিজের রুমে। স্যারদের ডাকে নাভান অফিস রুমে যায়। সেখানে গিয়ে দেখে আগে থেকে হেরা সেখানে উপস্থিত। প্রিন্সিপাল স্যার নাভানের উদ্দেশ্যে বলে, নাভান, আজ থেকে সকল কিছু তুমি ইয়াকে বুঝিয়ে দিবে। যেহেতু নির্বাচন হবে না, সেহেতু সকল দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারে তার গাইডলাইন দিবে। তোমরা তো এই বছর পরীক্ষার্থী, তাই তাকে আগে ভাগে সকল কাজ বুঝিয়ে দিবে আশা করি। স্যার, আমার কারো হেল্প লাগবে না, আমি নিজের মতো করে সবটা করতে পারবো। হেরার কথায় প্রিন্সিপাল স্যার একটু হাসে। দুজন তার প্রিয় ছাত্রছাত্রী, হেরার বিষয়ে সব জানেন তিনি, তাই তো নির্ভয়ে এত বড় দায়িত্ব দিচ্ছেন। কিন্তু উপর মহল থেকে কড়া করে বলে দিয়েছে সবকিছু শেহতাজ খান নাভান যাতে হাতে কলমে শিখিয়ে দেয়, তার আগে এই দায়িত্ব যাতে না দেয় কারোর হাতে। নাভান হাসে, কটাক্ষ করে বলে, স্যার, মিস সিয়েরা মনে করছে এটা দুই বান্ধবী মিলে মাসের পর মাস কাটিয়ে দেবো এক ফ্ল্যাটে। কোনো ভাড়াটিয়া জ্বালাতে আসবে না, এটা কোনো ফ্যামিলি চালানো না, তা বুঝিয়ে দিন। দায়িত্ব কাঁধে নিলে কি করতে হয় তা হয়তো মিস সিয়েরা জানে না। পরীক্ষা না দিয়ে জিপিএ 5 পাওয়ার আশা করছে, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? নাভানের কথাটা যেন হেরার গায়ে কাটার মতো লাগে। সে বিশ্বাসের সহিত বলে, সম্মানিত সিনিয়র ভাই, আজ আমি এখানে দাঁড়িয়ে কোনো প্রতিশ্রুতি দিতে নয়, বরং আমি এখানে দাঁড়িয়েছি দায়িত্ব নেওয়ার সাহস নিয়ে।
আমি বিশ্বাস করি নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়ানো নয়, নেতৃত্ব মানে সবার কথা শোনা, সবার পাশে থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমি এতটুকু গ্যারান্টি দেব, আমি পারবো এই বিশ্ববিদ্যালয়ের একজন নেত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করতে। কারণ আমি ভয়কে নয়, দায়িত্বকে বেছে নিই। আমি নিজের জন্য নয়, আমাদের সবার হয়ে কাজ করতে চাই। যেখানে অন্যায় হবে সেখানে আমি চুপ থাকবো না, যেখানে সমস্যা হবে সেখানে সমাধানের চেষ্টা করব। আর যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর দরকার সেখানে আমি দৃঢ়ভাবে দাঁড়াবো। আমি নিখুঁত নই, কিন্তু আমি সৎ পরিশ্রমী, এই ৩টা গুণ নিয়েই আমি নেতৃত্ব দিতে চাই। ইন্টারেস্টিং। আচ্ছা, মেয়েটা কি কথা আগে থেকে গুছিয়ে রাখে, নাকি কথা এই যে নাভান একটা বলল আর তিনি ভাষণ শুনিয়ে দিল? না, এই মেয়ের প্রতি নাভানের আরো কড়া কথা বলতে হবে। স্যার হ্যারার মাথায় হাত রেখে সাহস দেয়। নাবান, আমি চাই তুমি তোমার বেস্টটা দাও, তার পিছু তোমার সকল ক্ষমতা দিয়ে তাকে গড়ে তোলো। বলে প্রিন্সিপাল চলে যায়। নাভান পকেটে 2 হাত ঢুকিয়ে হ্যারার কানের কাছে গিয়ে বলে, সে তো আমার নিয়মে চলবে, আমি যা বলবো তাই হবে। ও, আরেকটা কথা, তুমি যে এত লাফিয়েছ, আর ওই বোকা নিলয় চৌধুরী, তারা হয়তো জানে না ক্ষমতা নেওয়ার আগে নাভানের সহমত লাগবে। ভুল জায়গায় তোমরা পা ফেলেছ। বনে ঢুকেছ, কিন্তু বনের রাজা সিংহ কি আছে নাকি বনে তা তা জেনে আসলে না। নাভানের কথায় হ্যারার চোখ মুখ শক্ত হয়ে যায়। নির্বাচন করলেই এর থেকে ভালো হতো, কি নিয়ম দিয়েছে। কিন্তু তাও হ্যারা নিজেকে শক্ত করে নাভানের চোখে চোখ রেখে বলে, ওহ, বনের রাজা সিংহ, আমি কি আপনার কাছে বন্দী হয়ে গেলাম নাকি এখন? নিজের জিনিস ছাড়া শেহতাজ খান নাভান কাউকে নিজের দখলে রাখে না। আর তুমি আমার টাইপের নাও। আমি কিন্তু আমার কাছে কাউকে আসতে বলিনি। কেউ যদি নিজের ইচ্ছে আসে, তাহলে এখানে আমার কি করার? আমি আমার নিয়মে চলি। আমাকে দেখে শেখো, আরো শক্তিশালী হও, তারপর আমার সাথে টক্কর দিও। শক্তি পাওয়া মানে কি অন্যের প্রতি দাসত্ব স্বীকার করা? তাহলে এই দাসত্বে থু দিলাম। অভিনয় করে থু ফালায়। এতেই যেন থুটা সত্যি নাভানের শরীরে পড়েছে। নাভানের চোখে আগুন। দাসত্ব না, শুধু দেখবে কিভাবে সিংহ রাজা হয়েছে। ভালো, আমি শিখতে আসিনি, চ্যালেঞ্জ দিতে এসেছি। এবার নাভান হাসে। এই হাসির আড়ালে কিছু একটা ছিল, যেন তা কেউ ধরতে পারল না। সেও হ্যারার আরেকটু কাছে এসে বলে, ভালো, তাহলে মজা হবে। ভুল করলে শিকারও পালাবে, আর শেখারিও। নাভানের মতো হ্যারাও হাসে। 2 হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, আমি পালাবো না, আক্রমণ করব। মনে রেখো রাজা, প্রতিটা শিকারী প্রতিশোধ চায়। আমিও তার ব্যতিক্রম নই কিন্তু। নাভানও চ্যালেঞ্জের মতো করে বলে ওঠে, ঠিক আছে, তুমি আমার চ্যালেঞ্জ। দেখা যাক কে আগে হাল ছাড়ে। শেহতাজ খান নাভান, রাজার একটা ভুল হলেই তার আসল শক্তি হারিয়ে যায়। ততক্ষণে সিংহাসন বা বনের রাজা হন, আপনি কিন্তু সাবধান থাকবেন। আচ্ছা, কি এমন রাগ নাভানের উপর যে এত উগ্রতা, এত কঠোরতা? যেখানে মেয়েরা নাভান বলতে পাগল, সেখানে এই মেয়ে কেন এই সুন্দর আকর্ষণীয় পুরুষটাকে এত ইগনোর করে, এত ক্ষোভ তার উপর? হেরাফুল কইছিলে? এই তো প্রিন্সিপাল স্যারের রুমে। তা কি বললো স্যার? এই তো কাগজ, 6 মাস ট্রেনিং এর পর আমায় নির্বাচন করবে কর্তৃপক্ষ। মানে? হ্যাঁ, শেহতাজ খান নাভানের সাথে বোঝ পরামর্শ করে এই 6 মাস চালাতে হবে ক্যাম্পাস। নিলয়ের এবার মুড অফ হয়ে যায়। চিন্তা করে এটা কিসের রুলস, কিন্তু হ্যারার সামনে কিছু বলে না। চলো, আজ তোমায় আমি ট্রিট দেবো। কেন হঠাৎ ট্রিট? কেন, কোনো বিশেষ দিন কি? আমার প্রিয় মানুষকে খাওয়াতে বিশেষ দিনের প্রয়োজন হয় না, তার জন্য প্রতিদিন আমার কাছে বিশেষ। চলো, রুষা আর রোজকে নিয়ে ফুচকা খাওয়াবো, আনলিমিটেড। মুচকি হেসে কথাটা বলে নিলয়। হ্যারার ফুচকা খুব পছন্দের, তাই তো একটু সময় কাটানোর জন্য নিলয় এটা বেছে নেয়। এত ভালো কেন আপনি? তোমার মন ভালো তাই আমায় ভালো বলছো? না, সত্যি আপনি অনেক ভালো, আমাদের অনেক বোঝেন আপনি। আপনার মতো ফ্রেন্ড পাবো ভাবিনি আমি কোনোদিনও। নিলয় এই অল্প প্রশংসাতেই যেন গলে যাচ্ছে বরফের মতো। এত ভালো বন্ধু ভাবছো, আবার আপনি আপনি করছো? আ- আসলে ওটা আমার অভ্যাস। চেঞ্জ করতে হবে তো, তা না হলে ফ্রেন্ড বলে দাবি করবে না। হ্যারা একটু চিন্তিত হয়ে বলে, আমায় একটু সময় দিন, আশা করি চেঞ্জ হবে। এবার দুজনই হেসে মাঠের মধ্য দিয়ে পাশাপাশি হেঁটে যায়। দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ খুব ভালো করে পরখ করছে তাদের। এদিকে রোজ রুষা অধীরা সৃজনকে খুঁজছিল একটা সরি বলবে বলে। একজন ক্যান্টিনে তো আরেকজন লাইব্রেরিতে ছিল। খুঁজে পেয়ে দম নেয় 2 ভণ্ড রমণী। রুষা আমতা আমতা করে বলে ওঠে,
সরি, আসলে আমি তখন না বুঝে দরজা ধাক্কা দিয়ে ফেলেছিলাম। ভুলটা কিন্তু দুজনের। দেখতে গেলে দোষ আমার কম, দরজা আটকাননি আপনি। তাই আমার জায়গায় অন্য কেউ হলেও দেখে নিত আপনার। মেয়েটা আর পালাতে পারে না। অধীর লাফ দিয়ে 2 কদম সরে যায়, গিয়ে বলে সে একাই বই দেখছিল। হঠাৎ কারো কথায় পিছন ফিরে তাকিয়ে দেখে লাইভ টেলিকাস্ট। লাল গোলাপি ম্যাডাম। এই চোখ ঢাকা লাল গোলাপি, চোখ ঢেকে কথা বলো। তোমায় দেখলে এখন আমার নজর চুনিদের মতো লাগে। কি? আমি নজরজন্যি? আপনি যে সিনারি দেখানো লোক। এই মেয়ে, তুমি আইটার কথা বলো কেন? আমার বুঝি লজ্জা করে না? মানুষকে দেখানোর সময় লজ্জা কই ছিল? নির্লজ্জ লোক। সেখানে আমার জায়গায় অন্য কেউ হলেও দেখতো। এই একদম বাজে কথা বলবো না। আমার পরনে প্যান্ট ছিল। তুমি সত্যি করে বলো তো, কতটুকু দেখেছো? রুষা চোখ বন্ধ করে হাত দিয়ে একটু বুঝিয়েছে, যা দেখে অধীরের চোখ বড় বড় হয়ে যায়। তার আকার দেখাচ্ছে, তাও এত ছোট। ছি, কি ফাজিল মেয়ে। অধীর ধমক দিয়ে বলে এই ফাজিল মেয়ে, এতটুকু মানে কি? এত ছোট? সি সি সি, কি ভীষণ মেয়ে রে বাবা। তো লজ্জা করে না অন্য জনের জিনিসের আকার তুলে ধরতে? এবার চোখ একটু ফাঁকা করে। নিজের হাতের দিকে তাকাতেই রুষা হাত তাড়াতাড়ি নামিয়ে ফেলে। চোখ মুখ খিচে বলে ওঠে, আরে, আমি একটু দেখেছি আপনি লাল প্যান্ট পরা ছিলেন। যাক, আল্লাহ বাঁচাইছে। অধীরের সিনারি দেখেনি তাহলে পুরোটা। মনে মনে নাভানকে ধন্যবাদ দিয়ে বলে ভাবে অধীর, তার কারণে তার ইজ্জত কিছুটা বেঁচেছে। একবার নাভানের শর্ট প্যান্ট পছন্দ হয়েছিল, ওইটা সে এনে ইউজ করেছে। এরপর আবার যখন নাভান নতুন আনে, তখন একটা করে নাই করে দেয় অধীর। নাভানের প্যান্ট মানে ছোট প্যান্টগুলা খুব দামি আর ব্র্যান্ডের, পরতে খুব আরাম। তাই তো যখন নাভান শপিং করে, তখন অধীর একটা করে মেরে দেয়। নাভান যখন বুঝতে পারে, তখন অধীরের জন্য তার জন্য সেম কালারের প্যান্ট কিনে আনে। অধীর মনে মনে নাভানকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু তাও অধীর 2 হাতে তার মেন পয়েন্ট ঢেকে রাখে। রুষাও তার 2 চোখ 2 হাত দিয়ে ঢেকে রাখে। অধীর রুষাকে এই প্রথম খুব মনোযোগ দিয়ে দেখে। না, মনে ধরেছে বেশ মেয়েটাকে। কি টসটসে গাল। আচ্ছা, সে কি একটা গালটুস খাবে না কি? একটা খাওয়া দরকার। মেয়েটা তার এত বড় সর্বনাশ করেছে, তারও তো উচিত একটা কিছু করা। একটু হলেও তো শোধবোধ হবে। যেই ভাবা সেই কাজ। মেয়েটার কাছে গিয়ে গালে ধরে এক টান দিয়ে হাতে চুমু খেয়ে দেয় দৌড়। যাক, বহু বছর পর একটা গালটুস খেয়েছে সে। ভণ্ড পাঠক পাঠিকারা, তোমরা আবার খেতে যেও না কিন্তু। রুষা চোখের হাত মুহূর্তেই গালে রেখে চেঁচিয়ে উঠে। ও বাবা গো, গালে প্লাস স্টিকার লাগিয়ে দিল গো। এদিকে রোজ সৃজনের সামনে যায়। লজ্জা ও ভয়ে বেচারি কিছুই বলতে পারছে না। সৃজন ফোনে কথা বলছিল। হঠাৎ সামনে রোজকে দেখে গালে অটোমেটিক হাত চলে যায় তার। এই মেয়ে কি তাকে থাপ্পড় মারবে? রোজ সৃজনের থেকে 10 হাত দূরে। তাকে কথা বললেও জোরে বলতে হবে, তা না হলে শুনবে না। এমনিতেই রোজ প্রচুর লজ্জায় আছে। যতই হোক, সে একটা মেয়ে। আর তার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সে অনেকটাই সৃজনকে দোষ দিচ্ছে। সেদিন যদি লোকটা ধীরে যেত, গোড়ার মতো না ছুটে, তাহলে তো ওই বাজে ঘটনার শিকার হতে হতো না তাকে। পেয়েছেটা কি রোজকে? প্রথমে তার রসুন রানী, তারপর এই লোক। রুষারটা হয়তো মানা যায়, কিন্তু ওই ব্যাটারটা, যাই হোক, তার ভাগ্য ভালো পেটের উপর একটু লেগেছে। যদি সত্যি অজায়গায় হাত লেগে যেত, তাও কেমন ফিল হতো। আচ্ছা, লোকটি কি ভাবছে? না না, ছি, কিসব ভাবছে সে। মনে মনে পিচ্ছিল হিরো একটা অসভ্য বলে আখ্যায়িত করলো রোজ। লোকটা অসভ্য না, লোকটার হাত অসভ্য। হ্যাঁ, ওই হাত আর ঠোঁটের যত দোষ। সৃজন চারিদিকে তাকায়। না, এখানে আপাতত কেউ নেই। যাক, এখন যদি মেয়েটা একটা থাপ্পড় মারে তো কেউ দেখবে না। রোজকে পা থেকে মাথা অবধি চোখ বুলায়। এসে ঠোঁটে চোখ স্থির হয় সৃজনের। মেয়েটার ঠোঁট দুটো গোলাপি, আর ঠোঁটের নিচে কালো কুচকুচে তিল। মুখে কিউট ভাব অনেক। সৃজন 2 বান্ধবীর সাথে মিলায়। তাদের মতোই দেখতে প্রায়, কিন্তু কিউটি পাইটা একটু বেশি সুন্দর। পরক্ষণে রোজকে ভালো করে খেয়াল করে। না, এই মেয়েটিও কম সুন্দর না। মাশাল্লাহ বলাই যায়, মনে মনে ভাবে সৃজন। রোজের ঠোঁট থেকে চোখ যেন সরতে চাচ্ছে না। আচ্ছা, ওই দিন সে যে কিস করেছিল, তার টেস্টটা কেমন ছিল? আবার পরক্ষণে ভাবে, সে লিপ কিস করেছিল নাকি? মাথায় কি উদ্ভট চিন্তা আসছে মেয়েটার ঠোঁট দেখে। সৃজন একটা ঢুক গিলে বলে ওঠে, থাপ্পড় দেওয়ার হলে দিয়ে দিন,
আর শুনুন, ওই দিন ওই ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত, যেখানে কারোর দোষ ছিল না। দোষ দুইজনের, থাপ্পড় দিলে আপনিও কিন্তু একটা খাবেন। দুইজনের সমান অপরাধী। আমি একা কেন খাবো? দুইজন দুইজনকে মেরে দিই, হিসাব ক্লিয়ার। রোজ যেন আসমান থেকে পড়েছে এই পিচ্ছিল হিরোর কথা শুনে। সে কি জানে এই লোক? সৃজন বেচারা ইনোসেন্ট মুখ করে যেই সামনে যাবে, তখনই আবার স্লিপ। কি ভাবছেন এবার কই পড়েছে? আরে ভাই, পড়বি পড়। বেঞ্চ আছে, টেবিল আছে, ফ্লোর আছে, দেয়াল আছে। দরকার পড়লে তাতে বাড়ি খা। তা না, আবার পিচ্ছি মেয়েটার উপর। ওই দিন ব্যথা না পেলে আজ বেশ ব্যথা পেয়েছে রোজ। আজ হাত ঠিক আছে, কিন্তু আবার ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেল। আচমকা ভয়ে হা করার সময় সৃজনের ঠোঁট রোজের ঠোঁটের সাথে লাগে, মানে মুখের ভিতর একেবারে। সৃজনের শরীর কেঁপে উঠেছে মনে হয়। এই প্রথম এমন স্পর্শ। রোজ মুখ নাড়িয়ে কথা বলতে চাচ্ছে।